হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মেডিবি নার্সিং অ্যাডমিশন প্রোগ্রামে তোমাদের সবাইকে স্বাগতম। আমি নাজমা সুলতানা বর্ণালী, বিএসসি ইন নার্সিং, দ্বিতীয় বর্ষ, ঢাকা নার্সিং কলেজ, ঢাকা। আজকে আমি তোমাদের যে লেকচারটি নিব সেটি হচ্ছে পদার্থবিজ্ঞানের লেকচার 8। এই লেকচারটিতে 3টি চ্যাপ্টার অন্তর্ভুক্ত আছে। দেখিনি চ্যাপ্টারগুলো কি কি। 3টি চ্যাপ্টারের মধ্যে প্রথম চ্যাপ্টারটি হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা ও দ্বিতীয় চ্যাপ্টারটি হচ্ছে পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান এবং সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স। চলো শুরু করা যাক। প্রথমেই আসি আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। তো আধুনিক পদার্থবিজ্ঞানের বিভিন্ন বিজ্ঞানী ও তাদের অবদান নিয়ে একটু প্রাথমিক ধারণা নিয়ে নেই। তো আধুনিক পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে বিভিন্ন বিজ্ঞানীর যে অবদান এবং বিজ্ঞানীদের নাম, এগুলো একটু আমরা জেনে নেই। এক্ষেত্রে হচ্ছে প্রথমেই দেখতে পাচ্ছি আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব বা আপেক্ষিকতার তত্ত্ব। এটা প্রদান করেন বিজ্ঞানী আইনস্টাইন। বিজ্ঞানী আইনস্টাইন আবার আপেক্ষিকতার তত্ত্বকে দুটি ভাগে ভাগ করেন, সেটি হচ্ছে আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব এবং আপেক্ষিকতার সাধারণ তত্ত্ব, এবং দুটো তত্ত্বই আইনস্টাইনের দেওয়া। এরপরে আসি হচ্ছে আলোর কণিকা তত্ত্ব বা আলো এক প্রকার কণা, এটা প্রমাণ করেন হচ্ছে বিজ্ঞানী নিউটন। এরপরে হচ্ছে আলোর তরঙ্গ তত্ত্ব, এটি প্রমাণ করেন হচ্ছে বিজ্ঞানী হাইগেন্স। মানে হাইগেন্স প্রমাণ করেন যে আলো তরঙ্গ আকারে চলে, নিউটন প্রমাণ করেন যে আলো কণা আকারে চলে। এরপরে হচ্ছে তড়িৎ চুম্বকীয় তত্ত্ব প্রদান করেন হচ্ছে বিজ্ঞানী ম্যাক্সওয়েল। এরপরে হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব, কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করেন হচ্ছে বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক। এরপরে হচ্ছে দ্বৈত তত্ত্ব, দ্বৈত তত্ত্ব প্রদান করে থাকে হচ্ছে বিজ্ঞানী ডি ব্রগলি। এরপরে হচ্ছে কৃষ্ণবস্তুর বিকিরণ, কৃষ্ণবস্তুর বিকিরণ প্রমাণ করেন হচ্ছে বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক। এরপরে হচ্ছে তেজ কণাবাদ, এটাও হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্ক আবিষ্কার করেন। এরপরের অবদানটা হচ্ছে এক্স রে, এক্স রে আবিষ্কার করেন বিজ্ঞানী রনচেন। এরপরে হচ্ছে অনিশ্চয়তা নীতি, এটা হচ্ছে আবিষ্কার করেন বিজ্ঞানী হাইজেনবার্গ। এক কথায় বললে আমরা বলে থাকি হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। পরবর্তী স্লাইডে যাওয়া যাক। এবার আসি আমরা আধুনিক পদার্থবিজ্ঞান কি। আমরা সাধারণত পদার্থবিজ্ঞান প্রথম পত্রে পদার্থের অবস্থা, তার বেগ, ত্বরণ, গতি ইত্যাদি নিয়ে আলোচনা করি। এটা হচ্ছে আমরা জানি চিরায়ত বলবিজ্ঞান। এখানে হচ্ছে নিউটনীয় বলবিদ্যা বা ইত্যাদি ইত্যাদি আলোচনা করা হয়। এর পরবর্তীতে যে পদার্থবিজ্ঞান যে ক্রমবিকাশ লাভ করে বা আরো আধুনিকতর হয়, এক্ষেত্রে হচ্ছে যে এই পদার্থবিজ্ঞানের দ্বিতীয় পত্রেই মূলত যে টপিকগুলো আলোচনা করা হয়, এগুলোই হচ্ছে মূলত আধুনিক পদার্থবিজ্ঞান। তো আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা করেন হচ্ছে বিজ্ঞানী আইনস্টাইন। আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব আবিষ্কার করেন। আপেক্ষিকতার তত্ত্ব হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং খুব মজারও একটা বিষয়। এবার আসি চিরায়ত ও নিউটনীয় বলবিদ্যায় 3টি মৌলিক রাশির ধারণা করা হয়েছে। রাশিগুলো হচ্ছে স্থান, কাল, ভর। স্থান, কাল, ভর বলতে আমরা বুঝাই, স্থান বলতে হচ্ছে কোনো জায়গা বা স্পেস। এই যে 3টা বিষয় হচ্ছে স্থান, কাল। এখানে কাল বলতে আসলে বোঝানো হচ্ছে সময়, আর এখানে হচ্ছে দৈর্ঘ্য। দৈর্ঘ্য হচ্ছে লেন্থ বা হচ্ছে একটা বস্তুর যে মাপ, সেটা কতটুকু উচ্চতায় আছে বা কতটুকু লম্বা হবে, এই মাপটাই মূলত হচ্ছে দৈর্ঘ্য। এখানে সময় হচ্ছে টি, দৈর্ঘ্য এল, এবং স্থান হচ্ছে এস বা যাই দিয়ে আমরা স্থানকে প্রকাশ করে থাকি। বলা হয় মানে চিরায়ত বলবিজ্ঞানে বলা হয় যে এগুলোর টি হচ্ছে মানে আমরা ধরে নিই পরম, মানে স্থির বলেই ধরে নিই এই মানটা। কিন্তু আপেক্ষিকতার ক্ষেত্রে স্থান, কাল, দৈর্ঘ্য কোনটি হচ্ছে পরম রাশি নয়। মানে একটা আমরা ধরে নিই যে আনচেঞ্জেবল, আর একটা হচ্ছে চেঞ্জেবল। তো আপেক্ষিকতার এই যে পরিবর্তনশীলতা, এটাই হচ্ছে মূলত আপেক্ষিকতা। তো আপেক্ষিকতার তত্ত্ব মূলত 2 ভাগে বিভক্ত, আমি শুরুতেই বলেছি। একটা হচ্ছে যে 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে আপেক্ষিকতার সাধারণ তত্ত্ব আর একটা হচ্ছে আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব। এবার আসি আপেক্ষিকতার তত্ত্বটা একটু ভালো করে বুঝতে হলে আমাদের বুঝতে হবে যে স্থানাঙ্ক বা প্রসঙ্গ কাঠামো কি জিনিস। কোনো বস্তুর গতি বর্ণনার জন্য ত্রিমাত্রিক স্থানে যে সুনির্দিষ্ট স্থানাঙ্ক ব্যবস্থা বিবেচনা করা হয় এবং যার সাপেক্ষে বস্তুটির গতি নির্ণয় করা যায়, একে প্রসঙ্গ কাঠামো বলে। প্রসঙ্গ কাঠামো জিনিসটা হচ্ছে এরকম যে আমি একটা জায়গাকে নির্দিষ্ট ধরে তার থেকে আমি একটু
আমার দূরত্ব মাপবো বা আমি হচ্ছে একটু অন্য কোথাও ঘুরে আসব, কিন্তু এই জায়গাটা থেকে আমি শুরু করব আমার যাত্রা। তখন এই যে জায়গাটাকে আমি স্থির বা কোনো একটা স্থান বা কোনো একটা কাঠামোকে আমি স্থির ধরে আমি দূরত্ব মাপলাম বা আমার বেগ মাপলাম বা আমি একটু ঘুরে আসলাম, তো এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে প্রসঙ্গ কাঠামো। তো বলা হয়েছে কোনো বস্তুর গতি বর্ণনার জন্য, এক্ষেত্রে হতে পারে দূরত্ব বর্ণনার জন্য, ত্রিমাত্রিক স্থানে। এবার বুঝতে হবে যে ত্রিমাত্রিক স্থানটা কি। আমরা সাধারণত যখন প্রসঙ্গ কাঠামো পড়েছি ম্যাথের ক্ষেত্রে, তখন আমরা শুধুমাত্র এক্স এবং ওয়াই এই দুইটা অক্ষকে বিবেচনা করেছি, অর্থাৎ দৈর্ঘ্য এবং উচ্চতা মাপার জন্য বা দৈর্ঘ্য বা প্রস্থ মাপার জন্য। কিন্তু ত্রিমাত্রিক স্থানাঙ্কের ক্ষেত্রে আমরা তিনটা স্থানাঙ্ক ব্যবস্থা ধরে নিই। একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই, আর একটা হচ্ছে জেড। সাধারণত হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক কাঠামোটার ক্ষেত্রে আমরা যে জেড অক্ষটা ধরে নিই, ওটা আমাদের ধরে নিতে হয়, ওটা আমাদের বাস্তবিক প্রয়োগ দেখি না। তো এক্ষেত্রে হচ্ছে যখন আমরা জেড প্রসঙ্গ স্থানাঙ্ক কাঠামোটা দেখব, তো সুনির্দিষ্ট স্থানাঙ্ক ব্যবস্থা বিবেচনা করা হয় এবং যার সাপেক্ষে বস্তুটির গতি নির্ণয় করা যায়, একে হচ্ছে প্রসঙ্গ কাঠামো বলা হবে। এটা হচ্ছে আপেক্ষিকতার ক্ষেত্রে। প্রসঙ্গ কাঠামো আবার দুই প্রকার হবে, একটা হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো আর একটা হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো। জড় প্রসঙ্গ কাঠামোর ক্ষেত্রে ধরে নিই দুইটি প্রসঙ্গ কাঠামো আছে এখানে, এটা হচ্ছে এক্স প্রাইম, ওয়াই প্রাইম, একটা হচ্ছে জেড প্রাইম। জড় বলতে এরা হচ্ছে পরস্পরের ক্ষেত্রে ধ্রুব বেগে গতিশীল, অর্থাৎ এদের পরস্পর এই ধ্রুব বেগ চলছে। যেমন এটা যদি 5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হয়, এটাও 5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। এক্ষেত্রে এদেরকে আমরা ধরে নেব জড় প্রসঙ্গ কাঠামো। আর অজড় প্রসঙ্গ কাঠামো হবে যখন এদের মধ্যে এই বেগটা ধ্রুব থাকবে না। ধরা যাক এই প্রসঙ্গ কাঠামো যদি 5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হয়, এই প্রসঙ্গ কাঠামোটা হবে 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, তখন এরা জড় প্রসঙ্গ কাঠামো থাকবে না, এরা অজড় প্রসঙ্গ কাঠামো হয়ে যাবে। এরপরে আসি হচ্ছে আপেক্ষিকতার যে তত্ত্ব। সাধারণ তত্ত্ব ক্ষেত্রে আপেক্ষিকতায় বলা হয় যে তুমি যখন হচ্ছে যদি আমরা গল্প আকারেই বলি আপেক্ষিকতার যে সাধারণ তত্ত্বটা, সেটা হবে যে যখন আমরা কোনো ভালো মুহূর্ত কাটাই, তখন ওই মুহূর্তটা আমাদের কাছে মনে হবে যে উফ, এটা তো খুব অল্প টাইমেই হয়ে গেল, কিন্তু সময়টা কিন্তু আসলে অনেক বেশি ছিল, কিন্তু তোমার কাছে মনে হচ্ছে যে ওটা খুব অল্প সময় হয়েছিল। তো সাধারণ তত্ত্বটা এরকম। আর আপেক্ষিকতার বিশেষ তত্ত্বটা যদি বলা যায়, তাহলে বলতে হবে যে প্রথম আপেক্ষিকতার বিশেষ তত্ত্বের আবার স্বীকার্য হচ্ছে দুইটি স্বীকার্যের মধ্যে প্রথমে বলা হয় যে জড় কাঠামোতে বা গ্যালিলীয় কাঠামোতে পদার্থবিজ্ঞানের সূত্রসমূহ অভিন্ন থাকে। বিজ্ঞানের সূত্রসমূহের মধ্যে হচ্ছে নিউটনের যে গতিসূত্র বা জড়তার সূত্র আছে, এগুলো এই জড় কাঠামোতে বা ধ্রুববেগে গতিশীল যে কাঠামোগুলো, সেই কাঠামোগুলোতে অভিন্ন থাকবে। অর্থাৎ একটা চলন্ত গাড়িতে বা চলন্ত ট্রেনে একটি লোক যদি হচ্ছে সে অপর তার মানে পাশের সিটে বসে থাকা একজন ব্যক্তির হচ্ছে গতি মাপতে চায় বা সে স্থির আছে কিনা এটা মাপতে চায়, সেক্ষেত্রে তার যে ফলাফলগুলো আসবে সেগুলো হচ্ছে সমান থাকবে। মানে স্থির অবস্থায় থাকলেও যেমন হবে, তার ওই একই ট্রেনে থাকা অবস্থায়ও সেম আসবে। এরপরে আসি দ্বিতীয় যে হচ্ছে স্বীকার্য আপেক্ষিকতার বিশেষ তত্ত্বের। সেক্ষেত্রে হবে শূন্যস্থানে সকল পর্যবেক্ষকের নিকট আলোর বেগ হচ্ছে সর্বদা একই থাকে। তো এটা হচ্ছে প্রথম স্বীকার্য, এটা হচ্ছে দ্বিতীয় স্বীকার্য। এরপরে আসি হচ্ছে আমরা চিরায়ত বলবিজ্ঞানে ভর এবং শক্তি স্বাধীন হলেও আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব অনুসারে এগুলো সমতুল্য। কি কি সমতুল্য? ভর অর্থাৎ ম্যাস বা এম এবং শক্তি, এগুলো হচ্ছে চিরায়ত বলবিজ্ঞান বা নিউটনীয় বলবিজ্ঞানে স্বাধীন হলেও আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব অনুসারে এগুলো সমতুল্য। আপেক্ষিকতার তত্ত্বের ক্ষেত্রে তিনটি জিনিস আমরা লক্ষ্য করি, সেটা হচ্ছে কাল দীর্ঘায়ন, দৈর্ঘ্য সংকোচন এবং ভর বৃদ্ধি। কাল দীর্ঘায়নের ক্ষেত্রে বলা হয় হচ্ছে
যে মহাকাশ পরিভ্রমণের সময় যদি হচ্ছে কোনো বস্তু বা কোনো কিছু হচ্ছে আলোর বেগে গতিশীল হয়, তখন তার হচ্ছে সময়টা বৃদ্ধি পায়। অর্থাৎ তার একজন পর্যবেক্ষক যদি হচ্ছে পৃথিবীতে বসে তার সেই সময়টাকে পর্যবেক্ষণ করেন, এবং যে ব্যক্তি বা বস্তু হচ্ছে মহাকাশে আসলেই পরিভ্রমণ করছে, সে যে সময়টা পর্যবেক্ষণ করেন তা আসলে দীর্ঘতর। চিরায়ত বলবিজ্ঞান বা নিউটনীয় বলবিজ্ঞান অনুসারে ভর এবং শক্তি স্বাধীন। ভর এবং শক্তি স্বাধীন বলতে এখানে আমরা নিউটনীয় বলবিদ্যায় ভর বা মাস এবং শক্তি এই দুটো বিষয়কে আলাদা হিসেবে জানি, মানে এরা দুটো ভিন্ন ভিন্ন জিনিস। কিন্তু আপেক্ষিকতার তত্ত্ব অনুসারে আইনস্টাইন দেখিয়েছেন যে ভরকে শক্তিতে রূপান্তরিত করা যায়। অর্থাৎ কোনো বস্তুর মানে ভর আছে এমন কোনো বস্তুকে যদি সে আলোর বেগে গতিশীল করা হয়, তাহলে সে সম্পূর্ণটাই শক্তিতে রূপান্তরিত হবে। এই ক্ষেত্রে বলা হয়েছে যে ভর এবং শক্তি দুটোই হচ্ছে সমতুল্য। এটা হচ্ছে শুধুমাত্র আপেক্ষিকতার বিষয়ের ক্ষেত্রে। এরপরে আসি কৃষ্ণ বস্তুর বিকিরণ। কৃষ্ণ বস্তু বলতে বোঝাচ্ছে কোনো কালো রঙের বস্তু, এবং এর বিকিরণটার ক্ষেত্রে আমরা জানি যে কালো বস্তু সাধারণত মানে কোনো কিছু বিকিরণ করে না বা তাপ বিকিরণ করে না, সে শুধুমাত্র শোষণ করে, বা অন্যান্য বস্তুকে উত্তপ্ত করলে সে হচ্ছে তাপ বিকিরণ করে, আর কালো বস্তু হচ্ছে সকল ধরনের বিকিরণ শোষণ করে। কিন্তু ম্যাক্স প্ল্যাঙ্ক হচ্ছে পরীক্ষা করে দেখান যে কৃষ্ণ বস্তু যে কৃষ্ণ বস্তুটা একদম আদর্শ হবে, সে হচ্ছে যেমন করে সব তরঙ্গের হচ্ছে শক্তি বিকিরণ হচ্ছে সে শোষণ করবে, তেমনি হচ্ছে সে বিকিরিতও করবে। তাকে যদি ঠিকভাবে হচ্ছে সঠিক তাপমাত্রায় উত্তপ্ত করা যায়, তাহলে হচ্ছে সে মানে শক্তি বিকিরণও করবে। এটা যদি একটা আদর্শ কৃষ্ণ বস্তু হয় এবং একে যদি হচ্ছে সঠিক তাপমাত্রায় উত্তপ্ত করা যায়, তখন এ যেমন আলো শোষণ করবে বা বিকিরণ শোষণ করবে বা শক্তি শোষণ করবে, তেমনি সে হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় উত্তপ্ত করা হলে বিকিরণ করবে। এটাই হচ্ছে আদর্শ কৃষ্ণ বস্তুর বিকিরণ। এক্ষেত্রে অবশ্যই বস্তুটিকে অবশ্যই আদর্শ কৃষ্ণ বস্তু হতে হবে, এবং যে কোনো ধরনের কৃষ্ণ বস্তু বা কালো রঙের বস্তুকেই আমরা আদর্শ কৃষ্ণ বস্তু বলতে পারবো না। এর জন্যই বলা হয়েছে কৃষ্ণ বস্তুর বিকিরণ ব্যাখ্যা করতে গিয়ে বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব প্রবর্তন করেন। এবার আসে হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব কি। কোয়ান্টাম তত্ত্ব বলতে হচ্ছে কোনো বস্তু থেকে বিকিরিত যে রশ্মি বা বিকিরিত শক্তি আমরা বলে থাকি, বা শোষিত বা শক্তি, সেই শক্তিগুলো হচ্ছে কখনো হচ্ছে নিরবিচ্ছিন্ন ভাবে, ধরা যাক একটা বস্তু, এই বস্তুটাকে যখন উত্তপ্ত করা হবে তখন এটা থেকে সাধারণভাবে শক্তি বিকিরিত হবে বা নির্গত হবে, বা হচ্ছে পরবর্তীতে বস্তুটা হয়তো শক্তি শোষণ করবে। এক্ষেত্রে হচ্ছে এই শক্তি শোষণ বা বিকিরণ কখনো হচ্ছে নিরবিচ্ছিন্ন বা কন্টিনিউয়াস প্রসেস হবে না, মানে শক্তিটা একবারে কন্টিনিউয়াসলি বের হবে না। এটি হচ্ছে একটা হচ্ছে আলোর গুচ্ছ আকারে বা শক্তির গুচ্ছ বা প্যাকেট আকারে বের হবে, মানে শক্তিটা এরকম গুচ্ছ গুচ্ছ আকারে এই বস্তুটা থেকে নির্গত হবে। এই যে গুচ্ছ গুচ্ছ বা প্যাকেট আকারে নির্গত হবে, এগুলো হবে অনেকগুলো ফোটনের সমষ্টি, অনেকগুলো ফোটন এর সমষ্টি এরকম প্যাকেট আকারে নির্গত হবে। এই ফোটন বা এই শক্তির যে ক্ষুদ্র ক্ষুদ্র এককগুলো হচ্ছে, এগুলোই হচ্ছে কোয়ান্টাম। কোয়ান্টাম বা হচ্ছে ফোটন। এই যে বস্তু থেকে যে শক্তিটা নির্গত হচ্ছে বা শোষিত হচ্ছে, এটা যে কোয়ান্টাম বা কোয়ান্টামের প্যাকেট বা গুচ্ছ আকারে শোষিত বা বিকিরিত হচ্ছে, এটাই মূলত হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব। এবং কোয়ান্টাম তত্ত্ব অনুসারে যখনই কোনো বস্তু থেকে বিকীর্ণ শক্তি বা নির্গত হয় বা কোনো বস্তু বিকিরণ শোষণ করে, তখন তা কখনোই নিরবিচ্ছিন্নভাবে হয় না, শক্তি বিচ্ছিন্নভাবে শক্তি প্যাকেট রূপে নির্গত হয় বা শোষিত হয়। শক্তি প্যাকেট রূপে বা শোষিত হয় বা নির্গত হয়, এবং তা সবসময় একটি পূর্ণ সংখ্যা। আমাদের মাথায় রাখতে হবে যে শক্তির যে প্যাকেট প্যাকেট এরকম এরকম একটা প্যাকেট হতে পারে, এখানে অসংখ্য কোয়ান্টাম বা ফোটন রয়েছে, এগুলো সবসময় হবে পূর্ণ সংখ্যা। এবার দেখি একটি কোয়ান্টামের শক্তি আসলে কিরকম। এই ইকুয়েশনটা হবে E = h নিউ। এখানে h হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। বিজ্ঞানী প্লাঙ্ক একটি ধ্রুবক আবিষ্কার করেন এই শক্তির হচ্ছে মান নির্ণয়ের ক্ষেত্রে, এবং প্লাঙ্কের ধ্রুবকের মান হচ্ছে h = 6.63
ইন্টু 10⁻⁻, আমি একটু দেখে নিই, এখানে হচ্ছে -34 জুল সেকেন্ড। এটা হচ্ছে এসআই এককে। এবং এই নিউ হচ্ছে কম্পাঙ্ক। এবার আসি কম্পাঙ্ক কি জিনিস। এটা হচ্ছে আমরা যখন তরঙ্গের অধ্যায়ে কম্পাঙ্কটা পড়ে এসেছি, তো কম্পাঙ্ক বলতে আমরা বুঝি একক সময়ে কোনো বস্তু কতবার স্পন্দিত হয় বা কোনো একটা কাজ একক সময়ে কতবার করা হয়েছে বা কতবার যে বস্তুটা কাঁপছে, এই জিনিসটাই হচ্ছে কম্পাঙ্ক। অর্থাৎ এক সেকেন্ডে বা প্রতি একক সেকেন্ডে কতবার সে ফ্রিকোয়েন্টলি কাঁপছে বা স্পন্দিত হচ্ছে, এটাই হচ্ছে কম্পাঙ্ক। এছাড়া জানি হচ্ছে কম্পাঙ্কের একক হচ্ছে হার্টজ। বড় হাতের এইচ দ্বারা প্রকাশ করা হচ্ছে এবং এইচ হচ্ছে একটি প্ল্যাঙ্কের ধ্রুবক। পরবর্তী স্লাইডে যাই। এরপরে আসি, যদি এন সংখ্যক ফোটন একসাথে নির্গত হয়, ধরলাম একটা শক্তি প্যাকেটে 5টা ফোটন আছে, এরকম এরা গুচ্ছ আকারে, এই 5টা ফোটন একসঙ্গে গুচ্ছ আকারে নির্গত বা শোষিত হয়, তাহলে ফোটনের শক্তি কি হবে? তখন আমরা শক্তির ইকুয়েশন এইভাবে লিখব, = 5h নিউ। এই নিউটা হবে ওই ফোটনটার কম্পাঙ্ক, মানে সে প্রতি সেকেন্ডে বা প্রতি মিনিটে কতবার কম্পিত হচ্ছে বা স্পন্দিত হচ্ছে। এইচ তো ধ্রুবক, এটা আমরা জানি। এখন যদি হচ্ছে কতগুলো ফোটন একসঙ্গে নির্গত হচ্ছে এটা আমাদের জানা না থাকে, তখন আমরা এখানে লিখব হচ্ছে = NH নিউ। এখানে এটাই বলা আছে। এখানে n এর মান আমরা 0 থেকে শুরু করে 1 2 3 ইত্যাদি ইনফিনিটি পর্যন্ত যতগুলো ফোটন নির্গত হবে আমরা তার মান হচ্ছে বসিয়ে শক্তিটা বের করতে পারবো। এরপরে হচ্ছে আমি একটু আগে লিখেছিলাম প্ল্যাঙ্কের ধ্রুবকের মান হচ্ছে 6.63 × 10⁻34 জুল সেকেন্ড। এটা হচ্ছে এসআই এককে। এবং এই প্ল্যাঙ্কের ধ্রুবকের মানটা এসআই এককের ক্ষেত্রেই সব থেকে বেশি ব্যবহৃত হয় বিভিন্ন ম্যাথের ক্ষেত্রে, এটা মাথায় রাখবে। এছাড়া অন্যান্য এককেও আছে, এটাও একটু দেখলে ভালো হবে। আমি শুধুমাত্র এখানে এসআই এককেই দেখিয়েছি। এরপরে হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবকের মাত্রা। প্ল্যাঙ্কের মাত্রাকে সবসময় থার্ড ব্র্যাকেটে লেখা হয়, এটা আমরা জানি। মাত্রাটা হবে হচ্ছে ml 2 ইনভার্স, এবার t ইনভার্স 2, এরপর হচ্ছে s ইনভার্স 1। প্রতিটি ফোটন কণা হচ্ছে চার্জহীন। এবার আসি আমরা ফোটনের আলোচনায়। ফোটন কি? ফোটনকে সাধারণত আমরা বলবো আলোর কণা। আলো হচ্ছে ফোটন আকারে নির্গত হয়। তো ফোটন হচ্ছে মানে শুধুমাত্র আমরা আলো দেখতে পাচ্ছি, আলোকে আমরা ধরতে পারছি না বা এর ভরও অনুভব করতে পারছি না। ফোটন স্থির অবস্থায় হচ্ছে ভরশূন্য একটা কণা, ভরশূন্য একটা কণা। তো ফোটন চার্জহীন, এটাও মাথায় রাখতে হবে। ফোটনের স্থির ভর 0, মানে ফোটনের কোনো ভর নেই, এটা সাধারণত ধরা হয়, কিন্তু এক্ষেত্রে একটু এক্সেপশনও আছে। এরপরে আছে এদের আয়নিত করা যায় না, যেহেতু চার্জহীন তাই এদের আয়নিত করা যায় না। এরপর হচ্ছে যে এক্সেপশনটা ফোটনের ক্ষেত্রে হয় সেটা হচ্ছে ফোটনের ভরহীনতা থাকলেও ফোটনের নির্দিষ্ট ভরবেগ আছে। ফোটনের নির্দিষ্ট ভরবেগ আছে, অর্থাৎ ফোটন হচ্ছে যখন গতিশীল হয়, যখন একটা বেগ লাভ করে তখন হচ্ছে ভরবেগ থাকে। এবং ফোটনের বেগ হচ্ছে আমরা জানি আলোর বেগ 3 × 10⁻8 মিটার পার সেকেন্ড। আর ফোটনের ভরবেগটা হচ্ছে p = h নিউ বাই c। এখানে c হচ্ছে আলোর বেগ, এখানে মিউ একটু আগে আমরা দেখেছি যে ফোটনটা নির্গত হবে সেই ফোটনের কম্পাঙ্ক, h হচ্ছে ধ্রুবক, প্ল্যাঙ্কের ধ্রুবক, এবং p হচ্ছে ফোটনের ভরবেগ। এরপরের যে বিষয়টা হচ্ছে ফোটনকে নিয়ে, সেটা হচ্ছে ফোটন পদার্থের কণার সঙ্গে সংঘর্ষ ঘটাতে পারে। অর্থাৎ কোন একটা পদার্থকে একটা ফোটন দিয়ে আঘাত করা যাবে। ধরলাম এখানে এটা একটা ফোটন, এই ফোটন দিয়ে আঘাত করা যাবে বা সংঘর্ষ ঘটানো যাবে। এরপর হচ্ছে প্রত্যেকটি চলমান পদার্থ কণার সাথে একটি তরঙ্গ যুক্ত থাকে, যা ডি ব্রগলির তরঙ্গ নামে পরিচিত। এটা মুছে দেই।
এরপরের যে টপিকটা সেটা হচ্ছে ডি ব্রগলির যে তরঙ্গ সূত্র সেটা। তো ডি ব্রগলি বলেছেন যে প্রত্যেকটি বস্তুকে আমরা মানে যদি দেখি যে বস্তুটা কণার মতো আচরণ করছে, কিন্তু তারপরেও তার সঙ্গে একটা তরঙ্গ যুক্ত থাকবে, অর্থাৎ সেরকম তরঙ্গ আকারেও চলবে। যদিও সে কণা, তার এভাবে আমরা সাধারণত ধরে নিব যে সোজা পথে চলবে, কিন্তু ডি ব্রগলি দেখিয়েছেন যে না, তার এই সরল পথে চলাটা মধ্যেও এক ধরনের তরঙ্গ যুক্ত আছে, যা হচ্ছে ডি ব্রগলির তরঙ্গ নামে পরিচিত। এই ডি ব্রগলির তরঙ্গের যে সূত্রটা সেটা হচ্ছে ল্যামডা ইকুয়াল টু h/p। এই ল্যামডা হচ্ছে তরঙ্গের মান বা তরঙ্গ দৈর্ঘ্য যেটাকে আমরা বলি, h হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক এবং p হচ্ছে এর স্থির ভরবেগ। কোনো নির্দিষ্ট দিকে কোনো কণার অবস্থান ও ভরবেগ একই সাথে নির্ভুলভাবে নির্ণয় করা অসম্ভব। একে হাইজেনবার্গের অনিশ্চয়তা সূত্র বলে। তাহলে হাইজেনবার্গের অনিশ্চয়তা সূত্র হচ্ছে কোনো কণার অবস্থান এবং ভরবেগ। এটা হচ্ছে হাইজেনবার্গ এমনভাবে বলেছেন বিষয়টা যে কেউ একজন লোক মোটরসাইকেলে যাচ্ছে, তো আমি যদি তার দিকে তাকিয়ে থাকি তাহলে হচ্ছে আমি যদি ভরবেগ মাপতে যাই তাহলে সে স্থির আছে না চলমান আছে এটা আমি মাপতে পারবো না, আবার সে চলমান আছে না কি স্থির আছে এটা মাপতে গেলে আমি তার ভরবেগ মাপতে পারবো না। বিষয়টা হচ্ছে এরকম। তাই বলেছি কোনো কণার অবস্থান এবং ভরবেগ একই সাথে কখনোই নির্ভুলভাবে মাপা যাবে না, তার মধ্যে অবশ্যই ভুল হয়ে যাবে এবং অসম্ভবই বলতে গেলে। তাহলে এটাই হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। এই হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি আমরা কেমিস্ট্রিতেও পড়ে থাকি, সেটা হচ্ছে ইলেকট্রনের একই সাথে হচ্ছে ভরবেগ এবং অবস্থান নির্ণয় করা যায় না, এক্ষেত্রে ব্যবহার করে, তখনও হচ্ছে হাইজেনবার্গের নীতি প্রয়োজন। এরপরে আসি হচ্ছে আলোর বেগ একটি ধ্রুব রাশি, এটা হবে হচ্ছে ধ্রুব। এটা হচ্ছে আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্বের ক্ষেত্রে যে আমরা বিশেষ তত্ত্বের দ্বিতীয় স্বীকার্য দেখেছি যে শূন্যস্থানের সকল পর্যবেক্ষকের নিকট আলোর বেগ হচ্ছে ধ্রুব। তাই আলোর বেগ একটি ধ্রুব রাশি, এটা পৃথিবীতে থেকে মাপলেও যা হবে, মহাবিশ্বের থেকে মাপলেও যা হবে, আলোর বেগ একটি ধ্রুব, এটা কখনো পরিবর্তন হবে না। উৎস বা পর্যবেক্ষকের মাধ্যমে গতির উপর নির্ভর করবে না আলোর বেগ। এরপর হচ্ছে আইনস্টাইনের ভর শক্তির সমীকরণ। আইনস্টাইনের ভর শক্তির সমীকরণ হচ্ছে E=mc²। আমি আগেই বলেছি যে আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব অনুসারে ভর এবং শক্তি দুটোই সমতুল্য, অর্থাৎ ভরকে যদি আলোর বেগ দেয়া যায় কোনো ভরকে বা কোনো বস্তুকে, তাহলে সেটা সম্পূর্ণটা হচ্ছে শক্তিতে রূপান্তরিত হবে। এটাই হচ্ছে আইনস্টাইনের ভর শক্তির সমীকরণ। এরপরে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সূচন কম্পাঙ্ক। এই চ্যাপ্টারে সূচন কম্পাঙ্কটা হচ্ছে কম্পাঙ্ক কি জিনিস আমি একটু আগেই বলেছি। সূচন কম্পাঙ্কটা এমন জিনিস হচ্ছে প্রত্যেক ধাতুর ক্ষেত্রে একটি ন্যূনতম কম্পাঙ্ক থাকে, যে কম্পাঙ্কটা ধাতুটা নিজে স্পন্দিত হয়। প্রত্যেক ধাতুর ক্ষেত্রে একটি ন্যূনতম কম্পাঙ্ক থাকে, যা যে কম কম্পাঙ্ক বিশিষ্ট কোনো আলো ওই ধাতু থেকে ইলেকট্রন নির্গত করতে পারে না। ওই ন্যূনতম কম্পাঙ্ককে ওই ধাতুর সূচন কম্পাঙ্ক বলে। জিনিসটা পড়লে মোটামুটি ধারণা পাওয়া যাচ্ছে যে বস্তুর নিজের যে কম্পাঙ্ক, ওই কম্পাঙ্কর থেকে কম কম্পাঙ্ক বিশিষ্ট কোনো আলো ওই বস্তু থেকে ইলেকট্রন নির্গত করতে পারে না। এই ইলেকট্রন নির্গত করার বিষয়টা যেরকম যে এই আলোটা কিন্তু হবে, ধরলাম আমরা ফোটন। একটু আগে আমরা দেখেছি যে ফোটন কণা কোনো বস্তুর সঙ্গে সংঘর্ষ ঘটাতে পারে। যখন কোনো বস্তুর সঙ্গে একটা ফোটন সংঘর্ষ ঘটাবে, এটা একটা ফোটন, তখন এখান থেকে ইলেকট্রন নির্গত হবে। তো এই ক্ষেত্রে সূচন কম্পাঙ্কের ক্ষেত্রে যদি এই ফোটনের কম্পাঙ্ক এই ধাতুর কম্পাঙ্কের ক্ষেত্রে কম হয়, তখন এই ইলেকট্রন নির্গত হবে না। এরপরে আছে সূচন কম্পাঙ্ককে মিউ নট দ্বারা প্রকাশ করা হয়। আমি নটটা লিখিনি বলে, সূচন কম্পাঙ্ককে মিউ নট দ্বারা প্রকাশ করা হয়। এবার হচ্ছে সূচন কম্পাঙ্ক, মানে মিউ নট ইকুয়াল টু W0/h। এখানে এই W0টা হচ্ছে কার্য অপেক্ষক। এবার সেই কার্য অপেক্ষকটা কি, কোনো ধাতুর
কোনো ধাতব পৃষ্ঠ হতে শূন্য বেগ সম্পন্ন ইলেকট্রন নির্গত করতে যতটুকু শক্তির প্রয়োজন তাকে ওই ধাতুর কার্য অপেক্ষক বলে। শূন্য বেগ সম্পন্ন ইলেকট্রন বলতে ইলেকট্রনটা স্থির হবে, ইলেকট্রন তখনও কোনো বেগ প্রাপ্ত হবে না, এরকম ইলেকট্রন নির্গত করতে যতটুকু শক্তির প্রয়োজন তাকে ওই ধাতুর কার্য অপেক্ষক বলে। তাহলে এই ডব্লিউ নটটা হচ্ছে কার্য অপেক্ষক এবং এই এইচটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। এই অধ্যায়ের প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে প্লাঙ্কের ধ্রুবক খুবই গুরুত্বপূর্ণ একটা বস্তু। এটা হচ্ছে মানে একটা গুরুত্বপূর্ণ মান, এটা সবার সবসময় মাথায় রাখতে হবে, এটার ক্ষেত্রে ভুল করা যাবে না, তাহলে ম্যাথের উত্তর ঠিকঠাক আসবে না। এবার আসি কার্য অপেক্ষকে। কোনো ধাতব-পৃষ্ঠ হতে শূন্য বেগ সম্পর্ক ইলেকট্রন নির্গত করতে যতটুকু শক্তির প্রয়োজন তাকে ওই ধাতুর কার্য অপেক্ষক বলে। তাহলে মূলত এই শক্তির মানটাই হচ্ছে এই যে ডাব্লিউ নট। এরপরে আসি হচ্ছে নিউক্লিয় পদার্থবিজ্ঞানে ভরের প্রচলিত একক হলো পারমাণবিক ভর একক। পারমাণবিক ভর একক বা একে বলা হয় AMU, এটা মাথায় রাখতে হবে, AMU। এক পারমাণবিক ভর বা 1 AMU বলতে বোঝায় কার্বন 12 পরমাণুর ভরের 1/12 অংশ। এটা মাথায় রাখতে হবে, কার্বন 12 পরমাণুর ভরের 1/12 অংশ, এটা হচ্ছে 1 AMU। এবার দেখি 1 AMU এর মান কত। 1 AMU ইকুয়াল টু 1.66377 ইন্টু 10⁻⁻27 কেজি। এই মানটা খুবই গুরুত্বপূর্ণ। 1.66 আমরা হচ্ছে এই পর্যন্ত লিখতে পারি 1.663 ইন্টু 10⁻⁻27 কেজি। এরপরে আসি প্রকৃতিতে বিদ্যমান 4 ধরনের বল নিয়ে। মৌলিকতা অনুসারে প্রকৃতিতে 4 ধরনের বল আছে। এই যে 4 ধরনের বল আছে। এই বলগুলো হচ্ছে মহাকর্ষ বল। মহাকর্ষ বল নিয়ে আমরা পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায়ে অনেক কিছু পড়ে এসেছি। মহাকর্ষ সূত্র, অভিকর্ষ, এগুলো হচ্ছে মহাকর্ষ বল। এরপরে হচ্ছে তড়িৎচুম্বকীয় বল, সবল নিউক্লিয় বল এবং দুর্বল নিউক্লিয় বল। এই সবল নিউক্লিয় বল এবং দুর্বল নিউক্লিয় বল হচ্ছে নিউক্লিয়াসের অভ্যন্তরীণ যে গঠন, এগুলোর মধ্যে ব্যাখ্যা করা হয়। এরপরে হচ্ছে আসি আমরা এই অধ্যায়ের কিছু প্রশ্নতে। সর্বাপেক্ষা দুর্বল বল কোনটি? সর্বাপেক্ষা দুর্বল বল হচ্ছে মহাকর্ষীয় বল। এরপরে হচ্ছে এক্স রশ্মি কে আবিষ্কার করেন? অপশনগুলো দেখি হচ্ছে বেকেরেল, রন্টজেন, মেরি ক্যুরি, ভন লাউ। এক্স রশ্মি বা এক্স রে আবিষ্কার করেন, আমরা সবার প্রথমে যে স্লাইডটি ছিল সেখানে দেখেছি এক্স রশ্মি আবিষ্কার করা হচ্ছে বিজ্ঞানী রন্টজেন। এরপরে আসে হচ্ছে আপেক্ষিকতার তত্ত্বকে প্রদান করে, আপেক্ষিকতার তত্ত্ব প্রদান করে হচ্ছেন আইনস্টাইন। এরপরে যদি একটি বস্তু আলোর বেগে ধাবিত হয় তবে এর ভর কত হবে? আলোর বেগে ধাবিত হলে এর ভর হবে অসীম। আলোর বেগে ধাবিত হলে এর ভর কেমন হয়? এক্ষেত্রে হচ্ছে আইনস্টাইনের যে আপেক্ষিকতার তত্ত্ব আছে সে অনুযায়ী হচ্ছে আমরা জানি যে ভর এবং শক্তি সমতুল্য, অর্থাৎ কোনো ভরকে যদি আলোর বেগে গতিশীল করা হয় তখন সেটা সম্পূর্ণ হচ্ছে শক্তিতে পরিণত হয়। এক্ষেত্রে হচ্ছে শক্তিটা হচ্ছে অসীম হয়ে যায়, মানে ভরটা অসীম হয়ে যায়। এরপরের অধ্যায়ে আমরা চলে আসি। এর পরের অধ্যায়টা আছে পরমাণু মডেল এবং নিউক্লিয় পদার্থ বিজ্ঞান। নিউক্লিয় পদার্থ বিজ্ঞান বলতে হচ্ছে পদার্থের একদম মানে মৌলিক যে কণা আছে তার মধ্যে যে নিউক্লিয়াস, ইলেকট্রন, প্রোটন, এগুলো নিয়ে যে আলোচনা করা হচ্ছে যে অংশে, সেটা হচ্ছে নিউক্লিয় পদার্থ বিজ্ঞান। এরপরে হচ্ছে প্রথম কথাটা হচ্ছে অ্যাটম। শব্দটি হচ্ছে গ্রিক শব্দ অ্যাটমাস থেকে এসেছে। এর অর্থ হচ্ছে অবিভাজ্য, অর্থাৎ আর ভাঙা যাবে না এমন কিছু। বিজ্ঞানী ডাল্টন পরমাণুর অবিভাজ্যতার ধারণার প্রবর্তক। ডাল্টন বলেন যে পরমাণুকে আর ভাঙা যাবে না, এই ধারণাটা হচ্ছে ডাল্টন দেন। এরপরে আসি পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ, অর্থাৎ একটা পরমাণু থাকবে, তার মাঝখানে হচ্ছে নিউক্লিয়াস,
এবং তার চারপাশে হচ্ছে বিভিন্ন স্তরে সাজানো থাকবে হচ্ছে ইলেকট্রন, এবং নিউক্লিয়াসের অভ্যন্তরে থাকবে ইলেকট্রনের সমান সংখ্যক প্রোটন এবং হচ্ছে নিউট্রন। এখানে থাকবে প্রোটন প্লাস হচ্ছে নিউট্রন, এবং চারপাশের কক্ষপথে জুড়ে থাকবে হচ্ছে ইলেকট্রন, এবং স্বাভাবিক অবস্থায় পরমাণু থাকবে বিদ্যুৎ নিরপেক্ষ। প্রোটন আবিষ্কার করেন বিজ্ঞানী রাদারফোর্ড। এই নামটা মাথায় রাখতে হবে। বিজ্ঞানী রাদারফোর্ড হচ্ছে পরমাণুর প্রোটন আবিষ্কার করেন। এরপরে হচ্ছে নিউক্লিয়াস আবিষ্কার করেন বিজ্ঞানী রাদারফোর্ড, এবং নিউক্লিয়াস আবিষ্কার নিয়ে রাদারফোর্ডের যে পরীক্ষাটি সেটা হচ্ছে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। এই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে তিনি প্রমাণ করেন হচ্ছে পদার্থের নিউক্লিয়াস। তো আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটা একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা। এরপর হচ্ছে রাদারফোর্ড পরমাণু সৌর মডেল আবিষ্কার করেন। পরমাণু সৌর মডেল হচ্ছে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে যেমন অন্যান্য উপগ্রহগুলো ঘুরতে থাকে, তেমন রাদারফোর্ড এই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে প্রমাণ করে থাকেন যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে হচ্ছে বিভিন্ন কক্ষপথে ঠিক সৌরজগতের মতো করে ইলেকট্রন হচ্ছে নিউক্লিয়াসকে পরিভ্রমণ করে থাকে। এটাই হচ্ছে পরমাণুর সৌর মডেল।